হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক হলো ইউরিন ফর্মেশন। আর কিছু টপিক পড়ানো হবে, তো এগুলো বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে, যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হয়, ইংলিশ পড়তে অসুবিধা হয়, তাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওগুলোকে অবশ্যই দেখো পুরোটা, আর ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে, শুরু করা যাক। ইউরিন ফর্মেশন মানে কি? মূত্র কিভাবে তৈরি হয়। আমাদের দেহ তো মূত্র আছে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই উৎপন্ন হয় বজ্র পদার্থ। তো সেটা কীভাবে তৈরি হয় সেটা এই টপিকে দেখা যাক। Urine formation involves three main processes mainly, namely glomerular filtration, reabsorption, and secretion that take place in different parts of the nephron. তো ইউরিন তৈরি হয় সেটা তিনটে স্টেপের মাধ্যমে হয়, তিনটে প্রসেসের মাধ্যমে হয়ে থাকে, তিনটে পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। সেই তিনটে পদ্ধতি কী কী? একটা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন, মানে গ্লোমেরুলাস যেটা আছে তার মধ্যে থেকে সেটা পরিস্রাবণ হয়ে যায়, রক্তটা পরিশ্রুত হয়ে যায় গ্লোমেরুলাসে। দুই হচ্ছে রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন। রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন, তো রিঅ্যাবজর্পশন মানে কি? অ্যাবজর্ব করা, শোষণ করা। সিক্রেশন মানে কি? খরিত করা। তো এগুলো কোথায় হয়ে থাকে? এগুলো হয়ে থাকে সব পিসিটি, ডিসিটি, হেনলিস লুপ, এখানে হয়ে থাকে। দ্যাট টেক্স প্লেস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন। নেফ্রনের বিভিন্ন পার্টে বিভিন্ন কাজগুলো হয়ে থাকে, তো সেটা ডিটেলস আমরা পড়বো নিচে। তো প্রথমে কি বলা হচ্ছে? দ্য ফার্স্ট স্টেপ ইন ইউরিন ফর্মেশন ইজ দ্য ফিল্ট্রেশন অফ ব্লাড হুইচ ইজ ক্যারিড আউট বাই দ্য গ্লোমেরুলাস অ্যান্ড ইজ কল্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন। মূত্র ফর্মেশনের প্রথম স্টেজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা। সেটা কোথায় হয়ে থাকে? গ্লোমেরুলাসের মাধ্যমে। গ্লোমেরুলাস যেটা আছে টাপ ক্যাপিলারি, সেটা কী করে? রক্ত আসে ওখানে অ্যাফারেন্ট আর্টেরিয়ালের মাধ্যমে। তো সেই রক্তকে সে কী করছে? পরিশুদ্ধ করছে, সেটাকে সে শুদ্ধ করছে, সেটাকে সে পরিশুদ্ধ করছে, মানে রক্তের মধ্যে যে দূষিত পদার্থ আছে সেগুলোকে ছেঁকে সে বার করছে, ছাঁকনির কাজ করছে গ্লোমেরুলাস। অন অ্যান অ্যাভারেজ 1100 to 1200 ml of blood is filtered by the kidneys per minute, which constitute roughly 1/5 of the blood pumped out by each ventricle of the heart in a minute. তো কি বলা হচ্ছে এখানে? যে গড়ে প্রতিটা কিডনিতে মাধ্যমে কী হয়, যে দুটো কিডনি কী করে? 1100 থেকে 1200 ml রক্তকে ফিল্টার করে। আর আমাদের দেহে কার্ডিয়াক আউটপুট কি? প্রতি মিনিটে 1100 থেকে 1200 ml রক্ত ফিল্টার করছে, পরিশ্রুত করছে, ছাঁকনির কাজ করছে, রক্তকে ছাঁকছে। কতটা রক্তকে? 1100 থেকে 1200 ml রক্তকে গ্লোমেরুলাস ছাঁকনির হিসেবে কাজ করছে, সেখানে ছেঁকে নিচ্ছে তাকে। এবং সেটা পরিমাণ কত? 1100 থেকে 1200 ml। আমাদের কার্ডিয়াক আউটপুট কত প্রতি মিনিটে? প্রায় 5000 থেকে 6000 ml। তাহলে কি? তাহলে তার 5/1 ভাগ রক্তকে, যতটা কার্ডিয়াক আউটপুট, মানে রক্ত 1 মিনিটে যে হার্ট থেকে পাম্প হচ্ছে, তার 5/1 রক্তকে ছাঁকনির মতো ছেঁকে নিচ্ছে কে? গ্লোমেরুলাস প্রতি মিনিটে। তো এটা এখানে বলা হচ্ছে, দ্য গ্লোমেরুলার ক্যাপিলারি ব্লাড প্রেসার কজেস ফিল্ট্রেশন অফ ব্লাড থ্রু 3 লেয়ার, দ্য এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেলস, দ্য এপিথেলিয়াম অফ বোম্যান্স ক্যাপসুল অ্যান্ড এ বেসমেন্ট মেমব্রেন বিটুইন দিস 2 লেয়ার্স। গ্লোমেরুলাস যে ছাঁকনির কাজ করছে, সেটা ছাঁকনির কাজটা 3টে লেয়ারের মাধ্যমে হয়ে থাকে। সে 3টে লেয়ার কী কী আছে? 3টে লেয়ার হচ্ছে, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম অফ গ্লোমেরুলার ব্লাড ভেসেল, অ্যাফারেন্ট যে আর্টেরিয়াল আসছে তার এন্ডোথেলিয়াম, তার যে আবরণ সেটা। দ্য এপিথেলিয়াম অফ বোম্যান্স ক্যাপসুল, নিচের দিকে যে কাপ শেপ স্ট্রাকচার আছে, কাপের মধ্যে দেখতে যে গঠনটা আছে, বোম্যান্স ক্যাপসুল, তার এপিথেলিয়াম। আর বেসমেন্ট মেমব্রেন, তাদের দুটো মধ্যবর্তী স্থানে থাকে বেসমেন্ট মেমব্রেন। 3টে পার্টের মাধ্যমে ফিল্ট্রেশনটা হয়ে থাকে। তো এখানে ছবিতে দেখতে পাবে, ছবি এখানে দেওয়া আছে, ছবিতে একটা ছিল, ছবিটা কোথায়? মিকচুরেশন হয়তো আছে। তো যাই হোক, 3টে যে লেয়ার থাকে, সেই 3টে ওপরের দিকে আছে। হ্যাঁ, ছবিটা ওপরের দিকে আছে। সো সেই 3টে লেয়ারের মাধ্যমে হয়ে থাকে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এপিথেলিয়াম অফ বোম্যান্স ক্যাপসুল, আর দুটোর মধ্যবর্তী স্থানে বেসমেন্ট মেমব্রেন। 3টে লেয়ারের মাধ্যমে এই যে ফিল্ট্রেশনের কাজটা হয়ে থাকে। The epithelium cells of Bowman's capsule called podocytes are
arranged in an intricate manner so as to leave some minute space called filtration slits or slit pores. তো বোম্যান্স ক্যাপসুলে যে সেলসগুলো থাকে, এই যে বোম্যান্স ক্যাপসুল আছে, তার এপিথেলিয়াম তো কাজ করছে ফিল্ট্রেশনে। তো এই যে সেলস, সেই সেলসগুলোকে বলা হয় পোডোসাইটস। সেলগুলো কীভাবে থাকে? সেলগুলো এরকমভাবে একটা থাকে, এইভাবে থাকে। তো এইভাবে থাকার ফলে কী হয়, যে একটা স্লিট, দুটো সেলের মধ্যবর্তী স্থানে একটা ফাঁকা স্থান পরিণত হয়, যাকে বলে স্লিট বা পোর। সেই তার মাধ্যমে ছাঁকনিটা হয়ে থাকে, ছাঁকার কাজটা তার মাধ্যমেই হয়ে থাকে। Blood is filtered so finely through these membranes that almost all the constituents of the plasma except the protein pass onto the lumen of the Bowman's capsule. ব্লাডটা এত সুন্দরভাবে পরিশোধিত হয়ে যায় যে প্রোটিন ছাড়া প্লাজমার যত কিছু আছে, যত খারাপ পদার্থগুলো আছে, সেগুলো সমস্ত কিছু, প্লাজমার সমস্ত কনস্টিটিউয়েন্ট কী হয়, যে বোম্যান্স ক্যাপসুলে চলে যায়, গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে চলে যায় সমস্ত কিছু, শুধুমাত্র প্রোটিন ছাড়া। দেয়ারফর ইট ইজ কনসিডার অ্যাজ এ প্রসেস অফ আলট্রা ফিল্ট্রেশন। আলট্রা ফিল্ট্রেশন বলা হচ্ছে কেন? এটা এত সুন্দরভাবে ফিল্ট্রেশনটা হয়ে যায়, তার জন্য আলট্রা ফিল্ট্রেশন বলা হয়, যে কোনো কিছু বাকি থাকে না, প্রোটিন ছাড়া বাকি যে প্লাজমার মধ্যে যা যা আছে সমস্ত কিছুই ফিল্ট্রেট হয়ে যায়। তো এর জন্য আলট্রা ফিল্ট্রেশন বলে, মানে খুবই ভালোভাবে ফিল্ট্রেশনটা হয়ে থাকে। কেন হয়ে থাকে? পোরোসাইট সেলগুলো কি এমনভাবে সাজানো থাকে যে স্লিট পোর্ট থাকে, স্লিট পোর্টের মাধ্যমে এই ফিল্ট্রেশনটা হয়ে থাকে। এই যে বলছি বারবার, এর মাধ্যমে কিন্তু তোমরা যখন শুনতে শুনতে কিন্তু তোমাদের এগুলো অনেকটা মনে থেকে যাবে এবং তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। ভিডিওগুলো অবশ্যই কাজ লাগবে তোমাদের। দ্য অ্যামাউন্ট অফ দ্য ফিল্ট্রেট ফর্মড বাই দ্য কিডনিজ পার মিনিট ইজ কল্ড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। প্রতি মিনিটে কিডনি যতটা ফিল্টার করছে তাকে বলে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। মানে কিডনি প্রতি মিনিটে কতটা রক্ত পরিশোধিত করছে, সেটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। জিএফ আর গ্লোমেরুলার নাম কেন? কি গ্লোমেরুলাসে তো ফিল্ট্রেশনের কাজটা করছে, তার জন্য নামটা জিএফআর। জিএফআর ইন এ হেলদি ইন্ডিভিজুয়াল ইজ অ্যাপ্রক্সিমেটলি 125 ml পার মিনিট বা 180 লিটার পার ডে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের পরিমাণ কত? প্রতি মিনিটে 125 ml বা প্রতিদিন 180 লিটার। প্রতি মিনিটে হচ্ছে 125 ml বা প্রতিদিন হচ্ছে 180 লিটার প্রতিদিন। The kidneys have built-in mechanisms for the regulation of glomerular filtration rate. গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে রেগুলেট করার জন্য কিডনির মধ্যেই পদ্ধতি বিল্ড আপ করা আছে এবং তৈরি করা আছে। On such efficient mechanism is carried out by juxtaglomerular apparatus JGA. তো এইরকম যে কিডনি কীভাবে ফিল্ট্রেশনের কাজটা করবে সেটা কিডনির মধ্যেই আছে, তার একটা অংশ হচ্ছে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তো সেখানে একটা মেকানিজম আছে, তার মাধ্যমে কাজটা হয়ে থাকে। Juxtaglomerular apparatus is a special sensitive region formed by cellular modifications in the distal convoluted tubule and the afferent arteriole at the location of their contact. তো জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস হচ্ছে একটা সেন্সিটিভ রিজিয়ন, একটা খুবই সেন্সিটিভ একটা অংশ, যেটা কোথায় তৈরি হয়? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, আর অ্যাফারেন্ট আর্টেরিয়াল যেটা আছে, সেই দুটোর জাংশন, সেই দুটোর কন্ট্যাক্ট আছে, সেইখানে তৈরি হয় সেলুলার মডিফিকেশন, সেখানকার কোষগুলো মডিফাই হয়ে তৈরি হয়। এ ফল ইন জিএফআর ক্যান অ্যাক্টিভেট দ্য জেজি সেলস টু রিলিজ রেনিন হুইচ ক্যান স্টিমুলেট দ্য গ্লোমেরুলার ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ার বাই দ্য জিএফআর ব্যাক টু নর্মাল। কোনো কারণে যদি রেটটা কমে যায়, যে খুব অল্প পরিমাণে ফিল্ট্রেশনটা হচ্ছে, ফিল্ট্রেশনটা কমে গেছে, 125 mlটা হচ্ছে সেটা 100 ml হয়ে যাচ্ছে প্রতি মিনিটে, তো কী হবে? জেজি যে সেল আছে জেজি অ্যাপারেটাসে, তো তারা রেনিন ক্ষরণ করবে। সেই রেনিন কী করবে? গ্লোমেরুলারকে ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করবে। ব্লাড ফ্লো যদি বেড়ে যায়, রক্ত বেশি পরিমাণে যদি পরিশোধ হয়, তাহলে কি ফিল্ট্রেশন রেটটা আবার বেড়ে যাবে, তাহলে কি আবার 100 থেকে 100 যে 25 ml আছে প্রতি মিনিটে সেটা হয়ে যাবে। তো এই যে দুটোর স্ট্রাকচারের মধ্যবর্তী স্থানে যে অংশটা, তো সেটা তোমরা ছবিটা দেখাচ্ছি, ওপরে যে ছবি আছে সেই ছবির মাধ্যমে বুঝতে হবে যে ডিসিটি
আর অ্যাফারেন্ট আর্টেরিয়াল, এই দুটো মধ্যবর্তী স্থানে থাকে, মানে এই মোটামুটি এই সমস্ত জায়গাতে থাকে জায়গাটা, ঠিক আছে। জেজিএ, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। A comparison of the volume of the filtrate formed per day, 180 liter per day, with that of the urine released, 1.5 liter, suggests that nearly 99.9% of the filtrate has to be reabsorbed by the renal tubules. তো এখানে কী বলা হচ্ছে যে 180 লিটার প্রতিদিন 180 লিটার রক্ত পরিশ্রুত হচ্ছে, কিন্তু মূত্র কতটা নির্গত হয় প্রতিদিন দিনে? সারাদিনে 1.5 লিটার অ্যাভারেজ। তাহলে কি যে 180 লিটার রক্ত পরিশোধিত হচ্ছে, মানে বারবার হচ্ছে, তো ওর জন্য 180 লিটার রক্ত। তো আমাদের 180 লিটার থাকে না, 5 লিটার থাকে, 5 থেকে 6 লিটার। তাহলে কি বারবার হচ্ছে, একই রক্ত বারবার বারবার পরিশোধিত হচ্ছে, যাতে কি আল্ট্রাফিল্ট্রেশন তো এমনি বলা হচ্ছে না, যাতে ফিল্ট্রেশনটা আবার সঠিকভাবে হয়ে থাকে। তো 180 লিটার রক্ত ফিল্টার হচ্ছে, তার মধ্যে মাত্র 1.5 লিটার মূত্র। তাহলে কি 99% যে যেটা যাচ্ছে গ্লোমেরুলাস থেকে বোম্যান্স ক্যাপসুলে, সেটা কি অ্যাবজর্ব হয়ে যায়। কোথায় অ্যাবজর্ব হবে? রেনাল টিউবুলসে, মানে কি পিসিটি, ডিসিটি, হেনলিস লুপ, সেখানে। দিস প্রসেস ইজ কল্ড রিঅ্যাবজর্পশন। এটাকে বলা হয় রিঅ্যাবজর্পশন, মানে কি রক্ত থেকে এলো, সেটা আবার রক্তে মিশে গেল। দ্য টিউবুলার এপিথেলিয়াম সেলস ইন ডিফারেন্ট সেগমেন্টস অফ নেফ্রন পারফর্ম দিস এদার বাই অ্যাক্টিভ অর প্যাসিভ মেকানিজম। নেফ্রনের বিভিন্ন অংশে যে টিউবুলার এপিথেলিয়াল সেলসগুলো থাকে, নেফ্রনের বিভিন্ন অংশে যে এপিথেলিয়াল সেল থাকে, টিউবুলার এপিথেলিয়াল সেল, সেগুলো এগুলো করে থাকে, এবং সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। ফর এক্সাম্পল, সাবস্টেন্স লাইক গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম প্লাস in the filtrate are reabsorbed actively, whereas the nitrogenous wastes are absorbed by passive transport. তো এটা অ্যাক্টিভ মেকানিজম, মানে এটিপি এনার্জি আউটপুটের এই মাধ্যমে হতে পারে, আবার প্যাসিভ মানে ডিভিশন, অসমোসিস এর মাধ্যমে হতে পারে। তো সেটা নির্ভর করে কোন সাবস্টেন্সটা অ্যাবজর্ব হচ্ছে। যদি গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম প্লাস হয়, সেটা অ্যাক্টিভ মেকানিজমও হয়ে থাকে, আর নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো আছে সেগুলো প্যাসিভ মেকানিজমও হয়ে থাকে। রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অলসো অকার্স প্যাসিভলি ইন দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ দ্য নেফ্রন। নেফ্রনের যে প্রথম অংশ, সেখানে যে ওয়াটার, জল যে রিঅ্যাবজর্পশন হচ্ছে, জলটাই সবথেকে বেশি রিঅ্যাবজর্পশন হয়। তো সেটা কীভাবে হয়? সেটা হয়ে থাকে প্যাসিভ প্রক্রিয়ার মাধ্যমে, প্যাসিভলি। During urine formation, the tubular cells secrete substance like H plus, K plus ammonia into the filtrate. Tubular secretion is also an important step in urine formation, as it helps in the maintenance of ionic and acid balance of body fluids. তো কী হয় যে ইউরিন ফর্মেশনের মধ্যে আরেকটা পার্ট দেখছিলাম কি, টিউবুলার সিক্রেশন। তো এখানে কী হয় যে পিসিটি, ডিসিটি, হেনলিস লুপে রক্ত যখন রিঅ্যাবজর্ব হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেখানে টিউবুলার সিক্রেশনও হয়। তো সেখানে কী হয় যে এইচ প্লাস, কে প্লাস, অ্যামোনিয়া, এগুলো কী হয় যে এগুলো সিক্রিট হয় কোথায়? এই হেনলিস, এই টিউবুলের যখন রক্তটা যাচ্ছে, এই যে প্লাজমা যাচ্ছে, ফিল্টারটা যাচ্ছে সেখানে। তো এটার কী গুরুত্ব? এই যে এটা সিক্রেট হচ্ছে কেন? এটা আয়নিক ব্যালেন্স আর বেস ব্যালেন্স, বডির মধ্যে অ্যাসিড বেস ব্যালেন্স আর আয়নের ব্যালেন্স, সেটা মেনটেন করার জন্য এটা হয়ে থাকে। হয়তো বডিতে পটাশিয়াম প্লাস অনেক বেড়ে গেল, তখন কী হবে? সেটা সিক্রেট হয়ে যাবে। সিক্রেট হয়ে গেলে কমে গেল, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। বা অ্যামোনিয়া আছে, সেটা সিক্রেট হয়ে গেল, কমে গেল। তো এইভাবে সেটা আয়ন ব্যালেন্স আর বডি ফ্লুইড ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। তো তিনটে পার্ট দেখা গেলো, তিনটে বলা হলো যে কীভাবে হচ্ছে। একটা হচ্ছে ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, একটা হলো রিঅ্যাবজর্পশন, আর একটা হচ্ছে টিউবুলার সিক্রেশন। এবং সেটা কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, সমস্ত কিছু বলা হলো, যা বললেই লেখা আছে, ডিটেলসে এক্সপ্লেন করা হলো। এবার যে পরবর্তী পার্ট, সেটা হচ্ছে ফাংশন অফ দ্য টিউবুলস। কোন টিউবুলস, মানে পিসিটি, ডিসিটি, হেনলিস লুপ, কোনটা কী কাজ করে থাকে সেটা। ফাংশন অফ দ্য টিউবুলস, টিউবুলের কাজ কী কী? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, পিসিটি। তো প্রথমে যে পার্টটা ছিল টিউবুলে, সেটা তিনটে আছে, পিসিটি, হেনলিস লুপ আর ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল। তো পিসিটির তার কাজ কী? PCT is lined by simple cuboidal brass border epithelium which increases the surface area for reabsorption. PCT কি কোষ নিয়ে গঠিত? সিম্পল কিউবয়েডাল ব্রাস বর্ডার এপিথেলিয়াম সেল নিয়ে গঠিত। মনে রাখবে এটা, সিম্পল কিউবয়েডাল মানে ঘনকাকৃতি ব্রাস বর্ডার যুক্ত এপিথেলিয়াম কোষ নিয়ে গঠিত।
কাজ কি ইনক্রিজেস দ্য সারফেস এরিয়া ফর রিঅ্যাবজর্পশন, সারফেস এরিয়া যে আছে সেটা বাড়িয়ে দেয় এবং তার ফলে কী হয় যে রিঅ্যাবজর্পশন, যেটা আমরা দেখেছিলাম যে জল বা অন্যান্য পদার্থগুলো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে 99%, তো যাতে সেটা সুবিধা হয়, সারফেস এরিয়া বেড়ে গেলে রিঅ্যাবজর্পশন বেশি হয়। Nearly all of the essential nutrients and 70 to 80% of electrolytes and water are reabsorbed by this segment. তো প্রায় সমস্ত নিউট্রিয়েন্টস 70 থেকে 80% ইলেকট্রোলাইটস এবং জল এই সেগমেন্টটা কী করে, রিঅবজর্ব করে বা শোষণ করে। পিসিটি অলসো হেল্পস টু মেনটেন দ্য পিএইচ অ্যান্ড আয়নিক ব্যালেন্স অফ দ্য বডি ফ্লুইডস। পিসিটি আরও কী কাজ করে যে পিএইচ এবং আয়নিক ব্যালেন্স সেটাকে মেনটেন করতে সাহায্য করে বডি ফ্লুইড বাই সিলেক্টিভ সেক্রেশন অফ হাইড্রোজেন আয়নস অ্যান্ড অ্যামোনিয়া ইনটু দ্য ফিল্টার। ফিল্টারের মধ্যে হাইড্রোজেন প্লাস এইচ প্লাস এবং অ্যামোনিয়া আয়ন সিক্রেট করে এবং এর ফলে কী হয় যে পিএইচ মানে যে অ্যাসিড বেস, অ্যাসিডিটি বেসিসিটি সেগুলো, তারপরে আয়ন ব্যালেন্স সেগুলো মেনটেন হয়। অ্যান্ড বাই অ্যাবজর্পশন অফ HCO3 ফ্রম ইট, এবং বাইকার্বনেট অ্যাবজর্পশন, তাহলে কি বাইকার্বনেট শোষণ করে নিচ্ছে, এইচ প্লাস অ্যামোনিয়া ত্যাগ করছে বা সিক্রেট করছে, এর ফলে কি আয়নের ব্যালেন্সটা মেনটেন হয়। যখন যেটা কম আছে, যদি HCO3 কম বেশি থাকে তাহলে সেটা কী হবে, বেশি থেকে যায় তাহলে কি সেটা ফিল্টার থেকে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যদি অ্যামোনিয়া তারপরে আয়ন পটাশিয়াম প্লাস এগুলো যদি কম থাকে তাহলে কী হবে, সেটা সিক্রেট হবে। তো সেটাই হয়ে থাকে এবং এইভাবে পিএইচ আয়নিক ব্যালেন্স মেনটেন হবে। আর 70 থেকে 80% ইলেকট্রোলাইট ওয়াটার আর প্রায় সমস্ত এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস এখানে কী হয় যে অ্যাবজর্ব হয়ে থাকে। নেক্সট পার্ট হচ্ছে হেনলিজ লুপ। রিঅ্যাবজর্পশন ইজ মিনিমাম ইন ইটস অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং লিম্বে কী হয় যে রিঅ্যাবজর্পশনটা অনেকটাই কম। However, this region plays a significant role in the maintenance of high osmolarity of medullary interstitial fluid. Reabsorption is minimum in its ascending limb. Ascending limbe কী হয় যে রিঅ্যাবজর্পশনটা হয়ই না, কিন্তু যাই হোক যে এই যে অংশটা আছে খুবই ভালো একটা কাজ করে কিসের জন্য, মেডুলারি ইন্টারস্টিসিয়াল ফ্লুইড যেগুলো আছে, মেডুলার মধ্যবর্তী স্থানে ফ্লুইড থাকে, সেগুলো অসমোলারিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। The descending limb of loop of Henle is permeable to water but almost impermeable to electrolytes. ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, যে হেনলিজ লুপ যেটা আছে, তো এই যে ডিসেন্ডিং যেটা নিচের দিকে নামছে, এই অংশটা কী হয় যে পারমেবল টু ওয়াটার, মানে এখান দিয়ে জল যেতেও পারে আসতেও পারে, বাট অলমোস্ট ইমপারমেবল টু ইলেকট্রোলাইটস, কিন্তু ইলেকট্রোলাইটস মানে কি সোডিয়াম পটাশিয়াম প্লাস অ্যামোনিয়াম প্লাস তারপরে বাইকার্বনেট এগুলো আসা যাওয়া করতে পারে না। দিস কনসেন্ট্রেট দ্য ফিল্টার অ্যাজ ইট মুভস ডাউন, তাহলে ফলে কী হয় যে যখন এর মধ্যে দিয়ে ফিল্ট্রেটটা নিচের দিকে নামছে, জল কি হচ্ছে, জল বাইরে বেরিয়ে যাচ্ছে কিন্তু ইলেকট্রোলাইট বেরোতে পারছে না। তো জল বেরিয়ে যাওয়ার ফলে কী হবে, কনসেন্ট্রেট হবে, ঘন হবে, যে ফিল্টারটা আছে সেটা ঘন হয়ে যাবে। যত জল নিচের দিকে যা নামবে তত ফিল্টারটা যত নিচে নামবে তত জল বেরোবে, তত বেশি ঘন হবে। The ascending limb is impermeable to water but allows transport of electrolytes actively or passively. Therefore, as the concentrated filtrate pass upward, it gets diluted due to the passage of electrolytes to the medullary fluid. আর উপরের দিকে যে অংশটা আছে সেটা কী হয় যে অ্যাসেন্ডিং লুপ, সেটা কী হয় যে সেটা ইমপারমেবল টু ওয়াটার, এখানে ওয়াটার জল যাওয়া আসা করতে পারে না, কিন্তু অ্যালাউ করে ইলেকট্রোলাইট ট্রান্সপোর্টকে অ্যাক্টিভলি এবং প্যাসিভলি। অ্যাক্টিভ বা প্যাসিভলি ইলেকট্রোলাইট যেগুলো আছে সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস বাইকার্বনেট এগুলো যাওয়া আসা করতে পারে। এবং এর ফলে কী হয় যে কনসেন্ট্রেটেড ফিল্টারটা যখন এই নিচে তো কনসেন্ট্রেট হলো, তারপরে এবার যখন ওপরে উঠবে তখন কী হবে, তখন তো জল আর আসা যাওয়া করতে পারছে না, কিন্তু কি ইলেকট্রোলাইট আসা যাওয়া করতে পারছে। তো ইলেকট্রোলাইটগুলো কী হবে, সেগুলো কি বাইরে বেরিয়ে যাচ্ছে, মেডুলারি ফ্লুইডে চলে যাচ্ছে এবং এর ফলে কী হবে, এটা আরও ডিলিউট, আরও পাতলা হয়ে যাচ্ছে। প্যাস টু দ্য ইলেকট্রোলাইটগুলো কী হবে, এই যে মেডুলারি যে ফ্লুইড আছে এখানে, মেডুলারি ফ্লুইড সেখানে চলে যাচ্ছে, তারপরে কি জলের পরিমাণটা কি বেড়ে যাচ্ছে, তাহলে কি এটা ডাইলিউট মানে কি পাতলা হয়ে যাচ্ছে। আর তাহলে কি যে ওপর থেকে নিচে গেলে কনসেন্ট্রেট, নিচ থেকে ওপরে গেলে ডাইলিউটেড। কারণটা কি যে এই যে অংশটা আছে ডিসেন্ডিং,
সেটা ওয়াটারের প্রতি পারমেবল, ইলেকট্রোলাইট ইমপারমেবল, আর এই অংশটা ইলেকট্রোলাইট পারমেবল, ওয়াটার ইমপারমেবল। তার জন্য তো হেনলিস লুপের এই কাজটা করে থাকে, সেটা আরও বলে দিলাম, আরও ডিটেলসে অসমোলারিটি অংশতে পড়া যাবে। এবার হচ্ছে ডিজিটাল কনভেটেড টিউবুল বা ডিসিটি। কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম প্লাস অ্যান্ড ওয়াটার টেক্স প্লেস ইন দিস সেগমেন্ট। এই যে ডিসিটি যে অংশটা ছিল, সেই ডিসিটি অংশটাতে কী হয়, যে কন্ডিশনাল যদি প্রয়োজন পড়ে তো সেই হিসাবে এখানে সোডিয়াম প্লাস এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা হয়ে থাকে। DCT is also capable of reabsorption of bicarbonate and selective secretion of hydrogen and potassium ion and ammonia to maintain the pH and sodium potassium balance in blood. তো যদি দরকার পড়ে তাহলে সোডিয়াম প্লাস ওয়াটার এই জায়গাতেও রিঅ্যাবজর্পশন হয়ে থাকে, মানে কি অ্যাবজর্ব করে নেয়, এখান থেকে অ্যাবজর্ব হয়ে যায়। আর ডিসিটি অলসো কেবল রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট অ্যান্ড তাছাড়া সোডিয়াম প্লাস ও জলের পাশাপাশি বাইকার্বনেটও রিঅ্যাবজর্পশন হতে পারে। আর সিক্রেশন কী কী হয়, এখানে এইচ প্লাস আর পটাশিয়াম আয়ন সিক্রেট হয়। তাহলে ডিসিটিতে কী হচ্ছে, এইচ প্লাস আর কে প্লাস পটাশিয়াম আয়ন, এটা কি সিক্রেট হচ্ছে। আর রিঅ্যাবজর্ব কী হচ্ছে, বাইকার্বনেট ওয়াটার। এটা মনে রাখবে যে কোথায় কী সিক্রেট হচ্ছে, কোথায় কী রিলিজ হচ্ছে। অ্যান্ড অ্যামোনিয়াও কী হয়, সিক্রেট হয়। এবং এটা কী কারণে হচ্ছে, পিএইচ মেনটেন করার জন্য আর সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, আয়ন ব্যালেন্সটা মেনটেন করার জন্য হয়ে থাকে। আয়ন ব্যালেন্স বলতে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সটাকে বোঝায় মেনলি, আর তার সঙ্গে সঙ্গে পিএইচ মানে কি অ্যাসিডিটি বেসিডিটি, সেগুলো মেনটেন হয়। তো এটাও বোঝা গেল। তো এখানে লেখা আছে কোথায় কি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নেবে। এরপরে আছে কি, যে কালেক্টিং ডাক্টস। দিস লং ডাক্ট এক্সটেন্ডস ফ্রম দ্য কর্টেক্স অফ দ্য কিডনি টু দ্য ইনার পার্টস অফ দ্য মেডুলা। এই যে কিডনি ছিল, সেই কিডনির কর্টেক্স থেকে মেডুলা পর্যন্ত এই যে কালেক্টিং ডাক্টস, এগুলো এখানে থাকে, এই কালেক্টিং ডাক্টসটা। লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার কুড বি রিঅ্যাবজর্ব ফ্রম দিস রিজিয়ন টু প্রডিউস এ কনসেন্ট্রেটেড ইউরিন। তো এই কালেক্টিং ডাকে কী হয়, যে প্রচুর পরিমাণে জল রিঅ্যাবজর্ব হয়। এতে দেখতে পাচ্ছ তীর চিহ্নে যে জল বেরিয়ে যাচ্ছে। তো কি প্রচুর পরিমাণে জল রিঅ্যাবজর্ব হয়, মানে এখান থেকে জলটা বেরিয়ে পাশের অংশগুলো শোষিত করে নেয়, মেডুলারি অংশগুলো। তার ফলে কী হয়, জল বেরিয়ে গেলে কী হবে, কনসেন্ট্রেট হবে, তাহলে কি কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হবে। দিস সেগমেন্ট অ্যালাউ প্যাসেজ অফ স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া ইনটু দ্য মেডুলারি ইন্টারস্টিসিয়াম। এখানে কী করে, যে কিছুটা পরিমাণে টু কিপ আপ দ্য অসমোলারিটিটাকে মেনটেন করার জন্য কী হয়, যে ইউরিয়া এখান থেকে বাইরে বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছ ইউরিয়া কী হচ্ছে, যে কালেক্টিং ডাক্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তীর চিহ্নটা দেখতে পাচ্ছ। It also plays a role in the maintenance of pH and ionic balance of blood by selective secretion of H plus and K plus ion. H প্লাস এবং K প্লাস আয়ন সিক্রেশন করার ফলে এটা পিএইচও মেনটেন করতে সাহায্য করে, আয়নিক ব্যালেন্স মেনটেন করতেও সাহায্য করে, এই যে H প্লাস K প্লাস। তো এই ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এখানে দেখবে যে কোথায় কী সিক্রেট হচ্ছে। তো যদি দেখা যায় তো দেখতে পাচ্ছ গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, তারপরে পিসিটি থেকে শুরু হয়ে গেল এই অংশগুলো। পিসিটিতে দেখতে পাচ্ছ বাইকার্বনেট বাইরে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে, নিউট্রিয়েন্ট বাইরে বেরিয়ে যাচ্ছে, পটাশিয়াম প্লাস বাইরে বেরিয়ে যাচ্ছে, এইচ প্লাস কী হচ্ছে, সিক্রেট হচ্ছে, অ্যামোনিয়া সিক্রেট হচ্ছে। ডিসেন্ডিং লুপ অফ হেনলি, এটা কী হয়, যে জল এখান দিয়ে যাওয়া আসা করতে পারে কিন্তু আয়ন পারে না, ফলে কি তাই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কি তার ফলে কি যত নিচে নামছে তত ফিল্টারটা কি কনসেন্ট্রেট হচ্ছে, মানে ঘন হচ্ছে। আর এই যে উপরের দিকে যে অ্যাসেন্ডিং লুপ দেখতে পাচ্ছ থিন, সেটা কি জল বাইরে আসা যাওয়া করতে পারছে না কিন্তু আয়রন পাচ্ছে, তো সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে গেল, ফলে কী হচ্ছে, এটা আরও ডাইলিউট হচ্ছে। এই যে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, ওটা কি ডাইলিউট হচ্ছে, যত উপরে যাচ্ছে তত ডাইলিউট হচ্ছে। এবার কি হচ্ছে, যে এই যে ডিসিটিতে কী হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইকার্বনেট বেরিয়ে যাচ্ছে, আর পটাশিয়াম প্লাস আর এইচ প্লাস সিক্রেট হচ্ছে। তো এগুলো সিক্রেট হওয়ার পরে কী হচ্ছে, যে কালেক্টিং ডাক্টে কালেক্ট হচ্ছে, কালেক্টিং ডাক্টে দেখা যাচ্ছে আবার ইউরিয়া বাইরে বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বাইরে বেরিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে কোথায় যাচ্ছে, মেডুলা অংশ, কিডনির মেডুলা অংশ সেটা অ্যাবজর্ব করছে, রিঅ্যাবজর্ব করছে, ঠিক আছে। তো এইভাবে এটা কনসেন্ট্রেট হচ্ছে। তারপর এই কালেক্টিং ডাক্টটা তো দেখা যাচ্ছে মেডুলাতে যাবে, মেডুলা থেকে রেনাল পেলভিস থেকে ইউরিটারের মাধ্যমে ইউরেথ্রা মানে মূত্রাশয়ে গিয়ে ইউরেথ্রা মানে মূত্রনালীর মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবে। তো রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশন অফ মেজর সাবস্টেন্স ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য নেফ্রন, সেটা লেখা আছে কোথায় কি, সেটা সেটা দেখে নেবে, ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এবার হচ্ছে মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্টার, কীভাবে ফিল্টারটা হয়ে থাকে, কনসেন্ট্রেশন
সেটা হালকা হালকা এখানে বলা আছে, কিন্তু এবার ডিটেলসে পড়বে এটা। তো যাই হোক, এখানে তোমরা বুঝতে পারলে কোন পার্টটা কী কী কাজ করে সেটা ডিটেলসে বললাম। আশা করি বুঝতে পেরেছো, লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও, কোনো প্রবলেম থাকলে সেটাও জানাও, শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে তাদেরও সুবিধা হয়, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।